আসসালামু আলাইকুম। কিছু স্টেপ ফলো করে কেএফসি স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করা খুবই সহজ। একটা পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইসের সাইন হচ্ছে বাইরের গা মচমচে হবে আর ভেতরে আলুটা এইরকম নরম হবে। সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আজকের রেসিপিটি শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ যে কেউ সঠিক উপায়ে পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাইস সংরক্ষণ করে 6 মাস পর্যন্ত রেখে উপভোগ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। প্রথমেই কেএফসি স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করার জন্য সঠিক আলুটা বাছাই করে নিতে হবে। এইরকম গা একটু অমসৃণ থাকবে, ছিলকা ওঠার মতো। এক কথায় এখন উপযুক্ত সময় ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করা। এর কারণ হচ্ছে এখন নতুন আলু নেমেছে আর নতুন আলুর স্টার্চ কম থাকে। আর বাংলাদেশে এই যে সাদা যে আলুটা আমি ছিলছি অর্থাৎ পিল করছি, এটা ডায়মন্ড আলু বলে। এই আলুটা হচ্ছে একদম মচমচে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করার জন্য উপযুক্ত একটা আলু। আরও একটা টিপ হচ্ছে, নতুন আলু নামার পর থেকে শুরু করে বছরের জুন জুলাই পর্যন্ত আলুতে স্টার্চটা একটু কম থাকে। যত সময় যায় তত আলুতে কিন্তু স্টার্চের পরিমাণ বাড়তে থাকে। তাই এখনই উপযুক্ত সময় বেশি পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করে ডিপ ফ্রিজে 6 মাসের জন্য সংরক্ষণ করা। আর যেহেতু এখন সামনে রোজা চলে আসছে, তাই আপনি বেশি পরিমাণে বানিয়ে বাচ্চাদের জন্য রাখতে পারেন। সেই সাথে কিন্তু বড়রাও খুব উপভোগ করবে। আলু পিল করার পর আপনাদেরকে কেএফসি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইস শেপটা দেখাচ্ছি। আপনাদেরকে এভাবেই কাটতে হবে এমনটা না, তবে কেএফসির ফ্রেঞ্চ ফ্রাইস লক্ষ্য করলে দেখবেন যে একদম শুরুর থেকে অর্থাৎ মাথা থেকে নিচ পর্যন্ত সমানভাবে কাটা থাকে। আর সেটার কারণ হচ্ছে এইরকম বক্স করে কেটে নেওয়া হয়, চারিপাশে যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে সেগুলো কেটে তারপর সাইজ মতো কাটা হয়। লম্বা করে কাটছি, তারপর এ পাশেও কাটবো। আসলে এখানে বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই কাটতে পারেন, তারপরও কিন্তু রেজাল্ট একই আসবে, অর্থাৎ ঠিকই মচমচে হবে। কাটার উপর কোনো মচমচের পার্থক্য আসবে না। চাইলে আরও চিকনও করতে পারেন বা চাইলে আরেকটু মোটাও করতে পারেন। তবে ফ্রেঞ্চ ফ্রাইসের সবগুলো স্টেপ যদি একই রকম সমান হয়, সেক্ষেত্রে দেখা যায় ভাজার সময় এবং সেদ্ধ করার সময় সমান তালে সবগুলো ভাজা হয় এবং সেদ্ধ করা হয়। কেটে নেওয়ার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে আলুগুলো খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো ধোয়ার আগে এখানে আমি কিছু বরফ নিয়েছি, বরফগুলো পানিতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানির মধ্যে আলুগুলো 20 মিনিট থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর এই বাড়তি অংশগুলো কিন্তু ফেলবার জন্য না, এগুলো কিন্তু সেদ্ধ করে আপনি চাইলে আলুর চপ তৈরি করে নিতে পারেন। আর আরও একটি টিপ হচ্ছে, এখন যে আলুগুলো বাজারে পাওয়া যাচ্ছে নতুন, যেহেতু এই অবস্থায় আপনি পানিতে ভিজিয়ে রাখার জন্য বরফ পানি না হলেও কিন্তু চলবে। তবে ওই যে বললাম জুন জুলাইয়ের পর থেকে অবশ্যই আলুটা ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা পানিতে অর্থাৎ বরফ পানিতে। সেক্ষেত্রে আলুর ভেতরে যে অতিরিক্ত স্টার্চ তৈরি হয় সেই স্টার্চগুলো বেরিয়ে আসবে। ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখার পর পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে। আর এই ধুয়ে নেওয়া আলু একটা স্টেইনারে ছেঁকে নিচ্ছি। আর এদিকে আমি অলরেডি একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। পানিতে যখন এরকম বলক আসবে তখন লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যে আলু আমরা সেদ্ধ করব আলুর ভেতর থেকে কিন্তু যেটুকু পরিমাণে স্টার্চ থাকবে সেটাও বেরিয়ে আসবে। পানিতে আলু ছাড়ার পর অপেক্ষা করতে হবে চারিপাশ থেকে খুব ভালো মতো বলক আসা পর্যন্ত। এই আলুগুলো সেদ্ধ করতে হবে 80% থেকে 90% পর্যন্ত। অনেকেই বলে 70%, তবে আমি দেখেছি 70% পর্যন্ত যদি সেদ্ধ করা হয় সেই আলুগুলো কালচে হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু ভালো মতোই সেদ্ধ করতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বোঝার উপায় হচ্ছে, একটা টুথপিকে এভাবে ধরে নিলে দেখবেন পড়ছে না, তবে হালকা একটু টাচ লাগলেই দেখবেন নিচের দিকে পড়ে যাচ্ছে। আরও একটা টেকনিক হচ্ছে, চারিপাশ থেকে বলক আসার পর
ঘড়ি দেখে 3 মিনিট পর্যন্ত যদি আপনি ফুটিয়ে নেন, দেখবেন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে তোলার পর এভাবে ট্যাপের রানিং ওয়াটারে ধুয়ে নিতে হবে। এতে করে আলুর গায়ে যে অতিরিক্ত স্টার্চ থাকবে সেটাও সরে যাবে। এতে করে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। আর এই আলুগুলো যখন ফ্রেঞ্চ ফ্রাইজ হিসাবে ভাজা হবে তখন বেশ মচমচে হবে। তাই এই স্টেপটা অবশ্যই চেষ্টা করবেন ফলো করতে, অর্থাৎ রানিং ওয়াটারে ধুয়ে নিতে। সেদ্ধ করার পর ধোয়ার পর এখানে একটা সুতি কাপড় ট্রের মধ্যে বিছিয়ে নিয়েছি। তারপর সুতি কাপড়ের ওপর আলুগুলো ছড়িয়ে রাখছি। এখন কিন্তু এই আলুগুলো গরম আছে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গায়ে যে অতিরিক্ত পানি আছে, আপনি চাইলে একটা কিচেন টিস্যু দিয়ে সেই অতিরিক্ত পানি মুছে ফেলতে পারেন, অথবা ফ্যানের বাতাসের নিচে রেখে গায়ের অতিরিক্ত পানি শুকিয়ে ফেলতে পারেন। তারপর এই আলুগুলো নর্মাল ফ্রিজে 2 ঘন্টা পর্যন্ত রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আলুগুলো কিন্তু শুকনো হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রাখছি। কেউ চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, সেক্ষেত্রে অল্প সময় রাখলেই চলবে। ফ্রিজ থেকে বের করার পর এই আলুগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আজকে সঠিকভাবে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরির জন্য ডাবল ফ্রাই করে দেখাবো আপনাদেরকে, আর সেটা নিয়মও বলে দিব। এখন কিন্তু এই আলুগুলো ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা আলুগুলো এইরকম ডুবো তেলে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে ভাজা সময় খেয়াল রাখবেন অতিরিক্ত ভাজার দরকার নেই, শুধু উপরের গায়ে একটা লেয়ার পড়বে ঠিক সে পর্যন্ত ঘড়ি ধরে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত চুলার জাল হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে। 1.5 মিনিট ভাজার পর আলুগুলো আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর ওপর ছড়িয়ে রাখছি। এ পর্যায়ে আবারও অপেক্ষা করব এই ভাজা আলুগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা টিপ হচ্ছে, যারা ফ্রোজেন করতে চান, এই যে ভাজা আলুগুলো এগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা করে একটা জিপ ব্যাগে ভরে সরাসরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি বেশ কিছু আলু আগে থেকেই এখানে রেডি করে নিয়েছি, আর এগুলো কিন্তু ভাজা। এই ভাজা আলুগুলো আমি একটা জিপ ব্যাগে ভরিয়ে এটা সংরক্ষণ করব। তো এই আলুগুলো আমি 6 মাসের পর্যন্ত সংরক্ষণ করার সঠিক উপায়টা হচ্ছে এয়ারটাইট অবস্থায় রাখা। তো আপনি যতটা বাতাস বের করে রাখতে পারবেন ততই ফ্রেশ থাকবে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো। তাই চেষ্টা করবেন বাতাস ভেতর থেকে বের করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে, এতে করে প্রোডাক্টের মান কিন্তু ভালো থাকে। এগুলো আমি সরাসরি ডিপ ফ্রিজে তুলে ফেলছি সংরক্ষণের জন্য। আর ডিপ ফ্রিজে রাখার পর দেখেন এগুলো কিন্তু বরফ জমে গেছে। বরফ জমে গেলেও যেহেতু আমি একটা ফ্রাই করেছি, তাই কিন্তু একটা আলু অর্থাৎ একটা ফ্রেঞ্চ ফ্রাই আরেকটার সাথে কিন্তু লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে আছে। আর কেনা ফ্রেঞ্চ ফ্রাইস আপনারা লক্ষ্য করলে দেখবেন ঠিক এমনটাই হয়। আর কেএফসি স্টাইলে ঠিক সবগুলোর শেপ এমনই হয়, অর্থাৎ একই রকম হয়। এটা কিন্তু বরফ জমানো, তাই এইরকম। আমি এগুলো ডিপ ফ্রিজে সরিয়ে রাখছি। আর যে আলুগুলো আমি ট্রের মধ্যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর সেগুলো কিন্তু এখন বরফ জমে গেছে। আর এই বরফ জমা আলুগুলো আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইস সঠিকভাবে ভেজে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাইস সঠিকভাবে ভাজার জন্য ডিপ ফ্রিজ থেকে বের করার পর এইরকম বরফ থাকা অবস্থাতেই সরাসরি একদম গরম ডুবো তেলে ভাজতে হবে। আর তেল কিন্তু এখন খুব ভালো মতো গরম আছে, একই সাথে চুলার জালও কিন্তু হাই ফ্লেমে আছে। প্রথম 1 মিনিট না নাড়াচাড়া করাই ভালো। প্রায় 1 মিনিট পর থেকে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজলে চারিপাশে সমান তালে কালার আসবে। আপনাকে এই কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। প্রথমত চুলার জাল হাই ফ্লেমে থাকবে, তেল সম্পূর্ণ ভালোভাবে গরম হতে হবে। আর ডিপ ফ্রিজ থেকে বের করার পর বরফ থাকা অবস্থাতেই ভাজতে হবে, বরফ গলে নেওয়ার কোনোই দরকার নেই। চুলার জাল হাই ফ্লেমে রেখেই 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভাজতেই দেখবেন একেবারে মচমচে হয়ে গেছে আর ভেতরে নরম। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু বাইরের লেয়ারটা মচমচে আর ভেতরে নরম। আর ফ্রেঞ্চ ফ্রাইসের বৈশিষ্ট্যই এমন যে কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যায়, তাই এটা গরম গরম খেতে হয়। আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই মুহূর্তে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে বাকিরাও দেখে সঠিক উপায়ে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করে নিতে পারবেন। তাই আপনার প্রিয়জনের কাছে রেসিপিটি শেয়ার করতে পারেন।
সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।